লিস্টটা দেখে বুঝতে পারছেন আমাদের আজকের ট্যুর কতটা রোমাঞ্চকর হতে চলেছে। আজ আমরা বেরিয়ে পড়লাম নর্থ সিকিম ভ্রমণের জন্য, যা জনপ্রতি খরচা পড়ছে 2700 টাকা করে। আগের দিন এই জীবন ছেত্রীর সাথে দেখা করে আমরা টিকিটের ব্যবস্থা করে নিয়েছিলাম। সকাল 10টায় ভাজরা ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমাদের যাত্রা শুরু হলো। প্রথমে আমাদের গাড়ি এসে দাঁড়ালো 7 সিস্টার ওয়াটারফলসের সামনে। প্রতিটি গাড়িতে 7 থেকে 10 জন করে নেওয়া হয় এবং সময় লাগে 2 রাত্রি 3 দিন। প্রথম দিন আমরা লাচেনের রাত্রিবাস করব। পরের দিন লাচেন দেখে চলে যাব আমরা লাচুংয়ের পথে। প্রথম দিন লাচেন পৌঁছাতে আমাদের প্রায় সন্ধে বা রাত্রি হয়ে যাবে, তাই রাস্তাতেই সমস্ত সাইড সিন দেখতে দেখতে আমরা যাব। 7 সিস্টার ওয়াটারফলস দেখে আমরা মঙ্গনে এসে দাঁড়ালাম। এখানে আমরা আজকের লাঞ্চটি সেরে নেব। মঙ্গনে একটি হোটেলে আমরা খাওয়া দাওয়া করে একটু এগিয়েই একটি সাইড সিন এসে দাঁড়ালাম, যেটির ভিউ খুব সুন্দর। কিছুটা পথ এগিয়েই ঠিক বিকেলের দিকে আরেকটি ওয়াটারফলসের সামনে এসে আমরা দাঁড়ালাম। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসছিল, আমাদের লাচেন পৌঁছাতে হবে, তাই আমরা লাচেনের পথে এগিয়ে গেলাম। লাচেনে কোনো ওয়াটার বোতল অ্যালাউ নেই, সেই জন্য এই ডিব্বাগুলো সব এখানেই ফেলে দিতে হলো। এরপর একটি টানেল ধরে আমরা এগিয়ে গেলাম লাচেনের দিকে। এবার এসে আমরা দাঁড়ালাম একটি জলবিদ্যুৎ কেন্দ্রের সামনে, যেটি 2024 সালে বন্যার জন্য পুরো ভেঙে নষ্ট হয়ে গেছিলো। এটি তার পূর্বের আগের ছবি তোলা, তাই আগের ছবি ও পরের ছবি আপনাদের শেয়ার করলাম। রাত্রি 7:30 থেকে 8টার মধ্যে আমরা হোটেলের সামনে এসে পৌঁছালাম। একটা কথা আপনাদের জানিয়ে দিই, এই 2700 টাকার মধ্যেই থাকা খাওয়া সম্পূর্ণ ঘোরা ওনারাই করবেন। তাপমাত্রা ছিল প্রায় মাইনাসের কাছাকাছি। আমরা রাতের ডিনার সেরে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। পরের দিন ভোর উঠতে হবে, কারণ আমরা যাব কালাপাথর দেখতে। ভোর 4টের দিকে ঘুমটা ভেঙে গেল। হোটেলের বাইরে বেরিয়ে এসে যে অপরূপ দৃশ্য দেখতে পেলাম, সেটা তুলনা করা যাবে না। সূর্যের আলো ওই বরফের উপরে পড়ে ঠিক সোনার মতো রং নিয়েছে। 6টার দিকে আমরা বেরিয়ে পড়লাম কালাপাথরের পথে। প্রথমে এসে দাঁড়ালাম ইন্ডিয়ার হাইয়েস্ট ধোসা পয়েন্টে, যেখানে ইন্ডিয়ার সৈনিকরা এই ধোসা পয়েন্টটি চালিয়ে থাকে। এখানে আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম। প্রচণ্ড ঠান্ডা বাইরে, গাড়ির বাইরে 10 মিনিট দাঁড়ানো যাচ্ছে না। একটু বেলা গড়াতেই সূর্যের আলোটা যখন গায়ে এসে পড়ল, তখন আমাদের একটু স্বস্তি এসলো। দূরের পাহাড়গুলোতে তখন ছিটে ফোটা বরফ আস্তে আস্তে আমরা দেখতে পেলাম। আমরা আস্তে আস্তে বুঝতে পারলাম যে কালাপাথরের পথে আর বেশি দেরি নেই। একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, কালাপাথর ওনাদের ট্যুরের মধ্যে থাকে না। আপনারা গাড়িতে যতজন আছেন সবাই যদি কালাপাথর যেতে চান, তবেই গাড়ি নিয়ে যাবে। সেক্ষেত্রে সবাইকে 300 টাকা করে এক্সট্রা দিতে হবে। আপনারা গাড়িতে নিজেদের মধ্যে আলোচনা করে সেটা ঠিক করে নেবেন। আমাদের গাড়ি যত এগোতে থাকলো, দুই পাশে বরফ আর বরফ, অপরূপ দৃশ্য চোখ জুড়িয়ে যাচ্ছিল। বেলা 8টার দিকে আমরা কালাপাথরের সামনে এসে পৌঁছালাম। কালাপাথর আসতে গেলে সকালে আসাই ভালো, কারণ বেলা 12টার পর আর এখানে অ্যালাউ করে না।
কালাপাথরে বেশ কিছুটা সময় কাটানোর পর আমরা এবার বেরিয়ে পড়লাম গুরুদম্বার লেকের পথে। গুরুদম্বার লেক যাবার পথটি আরও দুর্গম, আরও রোমাঞ্চকর। গুরুদম্বার লেক যাবার পথে একটি চেকপোস্ট পড়বে, সেখানে আপনাদের চেকিংয়ের জন্য দাঁড়াতে হবে। যত এগোতে থাকবেন তত আপনি মেঘের কাছাকাছি যেন এসে পৌঁছে গেছেন এরকম মনে হবে। মেঘের খেলা আর পাহাড়ের সাথে লুকোচুরি আপনার মন মুগ্ধ করে দেবে। গুরুদম্বার লেকের যত কাছাকাছি আপনি আসবেন তত আপনি সবুজ হারিয়ে ফেলবেন। সবুজের ছিটে ফোটা নামমাত্র আপনার চোখে পড়বে না। অবশেষে আমরা গুরুদম্বার লেকে এসে পৌঁছালাম। গুরুদম্বার লেকের অপরূপ দৃশ্য মন মুগ্ধ করে তুলল। আমরা ফেব্রুয়ারি মাসে গেছিলাম, তাই জলের উপরে বরফের স্তর জমে গেছে। যে নীল সরোবর দেখা যায় সেই নীল সরোবরের আমরা অস্তিত্ব সামান্যটুকু পেলাম। এই স্থানে আসলে আপনারা বেশি ছোটাছুটি বা লাফালাফি করবেন না, ধীরে সুস্থে হাঁটাহাঁটি করাই ভালো, তাতে শ্বাসকষ্টর সমস্যা হবে না। অন্যদিকে দেখলাম ড্রাইভার দাদারা গান বাজিয়ে বেশ আনন্দ করছে। ফেরার পথে এক জায়গায় বরফের ঝর্ণা দেখে আমরা দাঁড়িয়ে গেলাম। বরফের ঝর্ণা যেন দারুণ লাগছিল দেখতে। এদিকে আবহাওয়া আস্তে আস্তে খারাপ হতে শুরু করলো, হালকা হালকা স্নোফলসও শুরু হয়ে গেছিলো। ড্রাইভার দাদারা বলল আর বেশি দেরি করা যাবে না, তাই তাড়াতাড়ি আপনারা চলে আসুন। এবার আমরা লাচেন ছেড়ে লাচুংয়ের পথে রওনা দিলাম। আজকে রাত্রি আমরা লাচুংয়ে থাকব, কাল সকালে দেখতে যাব জিরো পয়েন্ট ও ইয়ামথাম ভ্যালি। লাচুংয়ের হোটেলে এসে আমরা পৌঁছালাম। হোটেলও খুব খারাপ ছিল না, মোটামুটি ভালোই ছিল। বলে রাখা ভালো, প্রতিদিনই আপনাকে ডিনারে আর লাঞ্চে মাংস আর ডিম দিয়ে থাকে। সকালে উঠে হোটেলের বাইরের দৃশ্যটি খুব সুন্দর লাগছিল। মেঘলা আকাশ, হালকা হালকা বৃষ্টি পড়ছিল। সকালের ব্রেকফাস্ট আমরা হোটেলেই সেরে নিলাম। এরপর আমরা যাব জিরো পয়েন্টের পথে। আজ আমাদের ভ্রমণের শেষ দিন। আজ আমরা ইয়ামথাম ভ্যালি ও জিরো পয়েন্ট দেখে আবার গ্যাংটকে ফিরে যাব। রাতে এত পরিমাণ স্নোফলস হয়েছিল যে রাস্তা বেশি দূর আমরা এগোতে পারলাম না। ইয়ামথাম ভ্যালি ও জিরো পয়েন্ট এবারের মতো আমরা আর পৌঁছাতে পারলাম না। অন্য কোনো এক সময় আবার আমরা জিরো পয়েন্ট ও ইয়ামথাম ভ্যালি দেখতে আসব। যেটুকুন রাস্তার ধারে আমরা আনন্দ করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম।
কিছুক্ষণের জন্য আমাদের মনে হচ্ছিল আমরা যেন সাদা কালোর দেশে রয়েছি, আর অন্য কোনো কালার চোখে পড়ছিল না। চারিদিকটা শুধু বরফ আর বরফ। হেভি স্নোফলসের কারণে ইয়ামথাম ভ্যালি ও জিরো পয়েন্টের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা যত দূর এগোতে পেরেছি সেখানের ছবি আপনাদের সাথে শেয়ার করলাম এবং ওখানেই আমরা আনন্দ করলাম। বেশ কয়েক ঘন্টা বরফে আনন্দ করার পর আমরা এবারে ফিরব গ্যাংটকের পথে। সিকিমের যে স্মৃতি সঞ্চয় করে নিয়ে যাচ্ছি তা কখনো ভোলার নয়। বেলা 1টার দিকে আমরা আবার হোটেলে ফিরে এলাম। সেই হোটেলে লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম গ্যাংটকের পথে। কিছুটা আসার পরে লাস্ট দর্শনীয় স্থান অমিতাভ বচ্চন ওয়াটারফলসে এসে দাঁড়ালাম। অমিতাভ বচ্চন ওয়াটারফলস এই কারণেই নাম দেওয়া হয়েছে, উচ্চতা অনেক বেশি, তাই স্থানীয় লোকেরা এটির নাম দিয়েছে অমিতাভ বচ্চন ওয়াটারফলস। আমাদের ভ্রমণ এখানেই শেষ। আবার কোন এক ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।